ঢাকার উপশহর পূর্বাচল। সন্ধ্যা নেমে এলেই আতঙ্ক শুরু হয়ে যায় এই এলাকায়। গত 10 দিনে এখান থেকে 4টি লাশ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে 3 জনই অটোরিকশা চালক। শুধু পূর্বাঞ্চলে নয়, সারা দেশে খুনের সংখ্যা বেড়ে গেছে আশঙ্কাজনক হারে। পুলিশ সদর দপ্তরের পরিসংখ্যান অনুযায়ী শুধুমাত্র গত 2 মাসে সারা দেশে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন 522 জন। দেশের বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতি খুব নাজুক একটা পরিস্থিতি। এই নাজুক পরিস্থিতিতে আমি মনে করি যে নাগরিক জীবন এবং অন্যান্য যে মানুষের জীবন, এটা খুবই ঝুঁকিপূর্ণ। এবং সেই জায়গা থেকে মানুষ কখনোই এখনো পর্যন্ত পুলিশের উপর কোনো আস্থা ফিরিয়ে আনতে পারে নাই। অপরাধীরাও কি এই সুযোগটুকুকে কাজে লাগে বর্তমানে যে মার্ডার বললেন, তারপরে চুরির মতো ঘটনাগুলি অনেক বেশি পরিমাণ বেড়ে গেছে। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় আসার পর আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সবচেয়ে বেশি চ্যালেঞ্জের মুখে পড়েছে অন্তর্বর্তীকালীন সরকার। 5 আগস্টের পর পুলিশের এমন অনুপস্থিতি কিংবা এমন নিষ্ক্রিয় পুলিশ জনগণ আগে কখনো দেখেনি। আর এই সুযোগটাই নিয়েছে অপরাধীরা। দিনে দুপুরে কিংবা সন্ধ্যা রাতে খোদ রাজধানীতে ঘটছে একের পর এক ডাকাতি, ছিনতাই কিংবা হত্যার মতো ঘটনা। এতে আতঙ্কে নগরবাসী, আতঙ্কে সারা দেশের মানুষ। আমাদের প্রশ্ন, সরকারের 100 দিন পেরিয়ে গেলেও দেশে কেন শৃঙ্খলা ফিরছে না? সেই উত্তর খুঁজতেই আমাদের আজকের অনুসন্ধান। সাবেক প্রধানমন্ত্রী দেশ ছেড়ে চলে যাবার পর যাত্রাবাড়ী থানায় এভাবেই হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। শুধু যাত্রাবাড়ী নয়, রাজধানীর 21টি থানায় ভাঙচুর চালানো হয়, পুড়িয়ে দেয়া হয় 13টি থানা। পুলিশের পরিসংখ্যান বলছে 6 থানায় 1100টি মামলার আলামত নষ্ট হয়ে গেছে। সারা দেশের পরিসংখ্যানটা জানতে আমরা হাজির পুলিশ সদর দপ্তরে। 5 আগস্টের পরবর্তী সময়ে আমাদেরকে কিছু চ্যালেঞ্জ এর সম্মুখীন হতে হয়েছে। আমাদের মোট 1074টি যানবাহন ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং আমাদের 460টি বিভিন্ন ধরনের স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছিল, অর্থাৎ থানা, ফাঁড়ি, তদন্ত কেন্দ্র, তারপরে পুলিশ বক্স, পুলিশের বিভিন্ন অফিস, এই সমস্ত স্থাপনাগুলো কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছিল। 5749টি অস্ত্র লুট হয়েছিল এবং আমাদের এই অস্ত্রের কিন্তু প্রায় 80% অস্ত্র আমরা উদ্ধার করতে সমর্থ হয়েছি। বাড্ডা ও ভাটারা থানাতেও হামলা চালানো হয়েছিল জুলাই ও আগস্ট মাসে। এখানেও পুড়ে গেছে অসংখ্য নথি ও মামলার আলামত, পুড়ে গেছে পুলিশের গাড়ি ও আসবাবপত্র। ভুয়া পুলিশ পরিচয়ে অপহরণ ও চাঁদাবাজির অভিযোগে গত 2 জুলাই বাড্ডা থানায় একটি মামলা করেন মোহাম্মদ নসরুল্লাহ খান। 5 মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত মামলার কোনো অগ্রগতি হয়নি। 2 বার পরিবর্তন হয়েছে মামলার তদন্ত কর্মকর্তা। ভুয়া পুলিশ পরিচয়ে আমাদের কাছ থেকে ৬৭,২০০ টাকা নিয়ে যাওয়া হয়েছে। বাড্ডা থানায় আমরা একটা মামলা করছি। মামলা কোনো পুলিশ কোনো করতেছে, আসামি ধরতেছে না, কোনো পুলিশে কোনো নেই, রেসপন্স নাই এটার আমাদের আসামি ধরার ব্যাপারে। শুধু এই মামলা নয়, ওই মাসে দায়ের করা আরও 6 মামলার তদন্ত শেষ করতে পারেনি পুলিশ। 25 অক্টোবর 2024, ঘড়ির কাঁটায় তখন সন্ধ্যা 6টা বেজে 40 মিনিট। হাতে দেশীয় অস্ত্র নিয়ে এগিয়ে যাচ্ছে ডাকাতদের একটি দল। অস্ত্রের মুখে জিম্মি করে লুটপাট করে সটকে পড়েন তারা। এটি দুর্গম কোনো অঞ্চলের দৃশ্য নয়, ঘটেছে খোদ রাজধানীর মোহাম্মদপুরের একটি আবাসিক এলাকায়।
ঘটনার 18 দিন পর সেই দোকানে টিম 360 ডিগ্রি। মামলার বাদী হচ্ছে আপনার ছোট ভাই। কি ঘটেছিল সেদিন? ভয়ঙ্কর সেই মুহূর্তের দৃশ্য বর্ণনা করতে থাকলেন দোকান মালিক আহমদুল্লাহ। এসে ঢোকার পরে একজন কাস্টমার ছিল আমার, তাকে ভয় দেখায় বের করে দিছে। আর আমার ছোটো ভাই ছিল ক্যাশে, ওকে তো ভিডিও মোবাইল রিচার্জ করতেছিল, তখন ওই সময় ওকে ভয়টয় দেখাই আমার ক্যাশে যা ছিল, টাকা ছিল, তারপরে ফোন ছিল একটা, তো বিকাশের ফোন, ওটা নিয়ে চলে গেছে ওরা। তারপরে ভয়টয় দেখাইছে, ছোটো ভাই খুব ভয় পাইছে আর কি। এই দোকানে ডাকাতির ঘটনা ঘটে সন্ধ্যা 6:40 দোকানদার পুলিশের সহায়তা চাইলে পুলিশ দীর্ঘ 3.5 ঘন্টা পরে 10টার দিকে ঘটনাস্থলে পৌঁছান। এত সময় পরে কেন ঘটনাস্থলে আসলো পুলিশ, সেটি জানতে আমরা যেতে চাই মোহাম্মদপুর থানায়। ঘটনাস্থল থেকে থানায় আসতে আমাদের সময় লেগেছে মাত্র 15 মিনিট, অথচ সেদিন পুলিশের আসতে সময় লাগে বেশ কয়েক ঘন্টা। যখন ফোন দেওয়া হয় যত আর্লি পারি আমি পৌঁছাই। ভিকটিম কি বলেছে এটা তো তার সঙ্গে আমাদের সরাসরি কথা হয় না। আমাদের এজাহার নামে আসামি একজন গ্রেপ্তার আছে, এজাহার বহির্ভূত আসামি কিছু গ্রেপ্তার আছে এবং মোবাইল উদ্ধার করা হয়েছে। মামলাটি এখনও আপনার তদন্তাধীন আছে, আমরা বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছি। একজনকে গ্রেফতার করতে পারলেও বাকিরা এখনও পলাতক। উদ্ধারও হয়নি লুট হয়ে যাওয়া মালপত্র। ঢাকার সাভার এলাকা বিরুলিয়া ইউনিয়নের এই সড়কটি কৃষিবিদ সড়ক নামে পরিচিত। দিনে যতটা ব্যস্ততা, রাতে ততটাই নীরব হয়ে ওঠে এই এলাকা এবং আশপাশের সড়ক। সন্ধ্যার পরে তো এই রাস্তাটা খুব খারাপ, এই জায়গায় ছিনতাই হয়। রাতে যাওয়ার সময় যে সামনে আমাকে ব্যারিকেড দিছিল, না আমাকে ধরতে পারে নাই, আমি ব্যারিকেড ভেঙে চলে গেছিলাম। সন্ধ্যার পরে কি যাবেন এই রাস্তা দিয়ে আপনি? সন্ধ্যার পরে না, আমি যাব না। কেন যাই না, এখানে ডাকাতি, ছিনতাই, খুন খারাপি, মারামারি বেশি হয় আর কি। পুলিশ এখানে কখনোই দেখি নাই। আমরা এখন অবস্থান করছি কালিয়াকৈরের সংরক্ষিত বনাঞ্চল এলাকায়। এই বনের মধ্য দিয়েই ঠিক এভাবে একটি সড়ক চলে গেছে। স্থানীয়দের কাছে এই সড়কটি ডাকাতের রাস্তা হিসেবে পরিচিতি পেয়েছে, কারণ দিনে অনেক গাড়ি ঘোড়া আনাগোনা থাকলেও সন্ধ্যা নামার পরপরই বদলে যেতে থাকে এখানকার দৃশ্যপট। সবার মনেই আতঙ্ক চেপে বসে ডাকাতের। একটু কথা বলি, এই রাস্তার তো কি সন্ধ্যার পরে নিরাপদ? না না না, এদিকে তো সন্ধ্যার পরে আসাই যায় না। মানে কিছুদিন আগে আপনারা শুনছেন কিনা জানি না, কিছুদিন আগে এই জায়গায় একজন মানুষ অটো মাইরা মুইরা লয়ে গেছে গা। তে 8টার পরে বিশেষ করে আমরা এদিকে আহি না। এখন যে যাচ্ছেন ভালো লাগতেছে? অবশ্যই। মাঝে মাঝে প্রায় সময় কি হয়, অটো দিয়ে যখন মানুষ যায় এই চেঁচামেচি শুরু হয়ে যায়। কিছুক্ষণ পর আমরা এলাকাবাসী যখন দৌড়ে যাই, যা দেখি যে মানুষ পড়ে রয়েছে, অটো নাই, আহত আছে। প্রায় 15-20 জন মানুষ এমনও হবে যে এখানে মরালাস মানে পাওয়া গেছে। কিছুদিন আগে যেমন 28 তারিখের যে ঘটনাটা, মানুষ ঘুরতে গেছে, তো যে সামনে যায় দেখি কি আপনার একটা লাশ পড়ে রয়েছে। বড় ঘটনাটা কি আমরা পরে আস্তে আস্তে জানতে পারি, এই অটো নিয়ে গেছে, মানে অটো নিয়ে ওনাকে মাইরা ফালাইতে হয়ে গেছে। গত 28 আগস্ট রাতে এই সড়কে 24 বছর বয়সী অটোরিকশা চালক শাহজাহান খুন হন। উদ্দেশ্য ছিল অটোরিকশা ছিনতাই করা। আপনারা কয়জন আছেন? ঘটনাস্থল থেকে বন বিভাগের এই অফিসটির দূরত্ব 50 গজেরও কম, অথচ সন্ধ্যা হলেই বনের নিরাপত্তা প্রহরীরা নিজেরাই থাকেন আতঙ্কে। এখন কি 3-4 জন সবাই এরকম তালা মেরে ভিতরে আছেন? কি আপনারা কি ভয় পান? ডাকাতের ভয় পান? ডাকাতকে ভয় পান? না, তো মনে করে থাকলে ভিতরে থাকলে তো সব জায়গার মধ্যে যারা আছে তো সেভে থাকতো, যারা সবাই না, এই রাস্তাতে অনেক ডাকাত, ওইটাই আর কি, ভয় পান কিনা আর কি।
ঢাকাতে মনে করেন বৈধ থাকতেই পারে। আচ্ছা, কেন না পাবে? বই পায়, সবাই তো বই পায়। বন পাহারায় যাদের এখানে নিয়োগ দেওয়া হয়েছে তারাই ভয়ে ভয়ে থাকেন। একদিন পর সাভার মডেল থানা পুলিশ ওই ঘটনাটিকে শুধু হত্যা মামলা হিসেবে রুজু করে। হত্যার সাথে ডাকাতির ধারাটি উল্লেখ না করার কারণ কি, আর কতজন বাকেই গ্রেফতার করা হয়েছে? আমরা একজনকে গ্রেপ্তার করেছি এবং তাকে জিজ্ঞাসাবাদ করেছি এবং এই বিষয়ে মামলা এখনও তদন্তাধীন এবং মামলার রহস্য এবং প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করে যাচ্ছি। পুলিশ সদর দপ্তরের এক নির্দেশনায় বলা আছে, ডাকাতির মামলার তদন্ত 3 মাসের মধ্যে শেষ করতে হবে। অথচ এর মধ্যে তদন্তকারী কর্মকর্তা পরিবর্তন হয়েছে 2 জন, আর সময় পেরিয়েছে 3 মাসেরও বেশি। প্রাক প্রস্তুতি এটা পুলিশের কখনোই ছিল না। মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পুলিশ সায়েন্স অ্যান্ড ক্রিমিনোলজি বিভাগের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ওমর ফারুক। অটোরিকশা চালক শাহজাহান হত্যার মামলার বিষয়টি তুলে ধরা হলো তার সামনে। এটা তো খুবই দুঃখজনক বিষয়, কারণ এটা প্রপার অ্যাক্সেস টু জাস্টিসে প্রথম যদি এই ধরনের ঘটনা ঘটে, এখনও যদি পুলিশ এই রোলটা প্লে করে থাকে, এটা খুব রাষ্ট্রের জন্য এবং জনগণের জন্য খুবই দুঃখজনক। এবং জাজমেন্টের ক্ষেত্রে এটা কিন্তু বড় ধরনের একটা প্রশ্নবিদ্ধ বিষয় হিসেবে পরিগণিত হবে। এবং সেই জায়গায় আমি যেটা বলবো যে ডাকাতি মামলাকে হত্যা মামলা যদি করা হয়, তাহলে এটা বলবো যে পুলিশ এটা বায়াসলি কাজটা করেছে। শুধু এই মামলাতেই গাফিলতি নয়, সারা দেশে মামলাগুলোর তদন্ত চলছে ঢিমে তালে। পুলিশের এমন ধীরগতির কারণ খুঁজতে গিয়ে আমরা আবারও ফিরে যাই 5ই আগস্টে। 6 আগস্ট 2024, ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়। সেদিন এই অফিসে একজন পুলিশ সদস্যকেও খুঁজে পাওয়া যায়নি। ঢাকা মহানগর পুলিশ সদর দপ্তর, এখানেও একই অবস্থা। ভেতরে পুলিশ শূন্য, বাইরের ফটকে তালা। বাংলাদেশ পুলিশ সদর দপ্তর। ইতিহাসের এই প্রথম পুলিশ সদর দপ্তরেও ধ্বংসস্তূপের দৃশ্য চোখে পড়ল। থানা থেকে শুরু করে পুলিশ সদর দপ্তর, কোথাও কোনো পুলিশ সদস্য ছিল না। পুলিশের কতিপয় সদস্য আত্মগোপনে চলে গেলেও ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে শুরু করে পুলিশ সদস্যরা। তবে পুরো পুলিশ বাহিনীতে চলে নজিরবিহীন রদবদল। কিন্তু 3 মাসেও বাহিনীতে ফেরেনি শৃঙ্খলা। পুলিশের কাজটা পুলিশই পারবে, এটা অন্য কেউ পারবে না। যেরকম আপনারা জার্নালিস্ট, সাংবাদিক, আপনাদের কাজটা পুলিশ পারবে না। জনগণের বন্ধু পুলিশ, এই কথাটার থাকতে হবে, কথার কাজের সাথে মিল থাকতে হবে। 5 আগস্টে সরকার পতনের পর সড়কে ট্রাফিক ব্যবস্থাপনা পুরোপুরি ভেঙে পড়েছে। ট্রাফিক পুলিশের উপস্থিতি বাড়লেও কমেনি বিশৃঙ্খলা, কমেনি যানজট। হরহামেশাই চোখে পড়েছে উল্টো পথে গাড়ি, অটোরিকশার বেপরোয়া গতি। কেন পুলিশ রাস্তায় শৃঙ্খলা ফেরাতে পারছে না, তার বিস্তারিত জানাবো আপনাদের। তবে তার আগে নিচ্ছি ছোট্ট একটা বিরতি। মহানগরের সড়ক নিয়ন্ত্রণে ট্রাফিক আর মহাসড়ক নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে পুলিশ, কিন্তু কাজের কাজ কিছুই হচ্ছে না। ব্যাটারি চালিত অটোরিকশার দৌরাত্ম্য, ফুটপাত দখল, রাস্তায় হাট বাজার, কি নেই সড়ক মহাসড়কে। আইন কানুন সব কিছুই যেন এখন কাগজে কলমে, বাস্তবে শুধুই ভোগান্তি।
রাজধানীর মিরপুর এলাকা। 5 আগস্টের আগে রাজধানীর মূল সড়কে কখনো অটোরিকশা চলতে দেখা যায়নি, অথচ এখন হরহামেশাই চলছে ব্যাটারি চালিত অটোরিকশা। প্রধান সড়ক দাপিয়ে বেড়ানো, সড়কের মাঝখানে যাত্রী ওঠানামা করানো, কি করছে না ব্যাটারির রিকশাওয়ালারা? অটোরিকশা চালকদের বিরুদ্ধে কেন ব্যবস্থা নিচ্ছে না সেটি জানতে চাই আমরা দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যদের কাছে। আপনি তো এখানে দায়িত্বরত ট্রাফিক, সড়কের মাঝখানে অনেক অটোরিকশা চালায় ওখানে আমরা দাঁড়াই দেওয়ার পরে আবার ঘুরে ওদিকে যা, আমরা দাঁড়াই দিতেছি যে চলে যাও তোমরা। ব্যবস্থা নিচ্ছেন না কেন? এটা আমাকে সিনিয়ররা নিবে, আমি তার ব্যবস্থা নিতে পারবো না, আমার তো ডিউটি করি। আপনাদের নির্দেশনা কি আছে? নির্দেশনা তো নেওয়ার ব্যবস্থা আছেই। হ্যাঁ, মূল সড়কে চলতে পারবে না। এবার আমরা রাজধানীর পল্লবী এলাকায়। এখানেও সেই একই চিত্র। মূল সড়কে পুলিশ সার্জেন্টের চোখের সামনে দিয়ে চলে যাচ্ছে অটোরিকশা। আপনারা দায়িত্ব বলেন। হ্যাঁ, মিডিয়া সেকশনে গিয়ে আপনাদের মনে করেন এখানে বলা আছে, কথা বলতে পারবেন না। আপনারা ব্যবস্থা নিচ্ছেন না এই বিষয়ে আমি কথা বলতে পারবো না। আপনি মিডিয়া সেকশনে যান, মিডিয়া সেকশনে। এটি বাস দাঁড়ানোর জন্য কোনো নির্ধারিত জায়গা না হওয়ার পরও ঠিক এভাবেই একের পর এক বাস এসে এখানে দাঁড়াচ্ছে। আমরা একটু কথা বলার চেষ্টা করি যে কেন তারা এখানে দাঁড়ান, এটা তো স্টপেজ না। এরা প্রত্যেকবার এরকম করে, ওদেরকে ধরে যাত্রী উঠায়, ঠিক আছে, এখানে যাত্রী উঠে, ঠিক আছে, এই জায়গায় আমরা উঠাই। এখানে তো স্টপেজ না ভাই, এখানে দাঁড়াচ্ছেন কেন? এটা তো বাস স্টপেজ না। আমি তোর পিছিয়ে ছিলাম ভাই, পিছিয়ে ছিলাম না। এটা তো বাস দাঁড়ানোর জায়গা না। রাজধানীর মিরপুর 1 নম্বর। ফুটপাত দখল করে বসে আছে অসংখ্য দোকানপাট। ফুটপাতে হাঁটার জায়গা না পেয়ে পথচারীরা নেমে এসেছে মূল সড়কে। এই ফুটপাতে না এসে রাস্তার মাঝখান দিয়ে আসতেছেন কেন? আসলে যেভাবে এই দোকানগুলো এখানে বসছে, তাতে করে এই দিক দিয়ে আসার যে একটা ফ্লো, সে ফ্লোটা আসলে মানে আপনি ডিসক্রিমিনেশনে চলে যাবেন। দোকানপাট দিয়ে রাখে, আমরা হাঁটবো কিভাবে? আমরা হাঁটতে হয় রাস্তা দিয়া। ফুটপাতকে দখলমুক্ত করতে পারলেই মোটামুটি আমার মনে হয় মানুষের জীবনযাত্রার ব্যবস্থা একটা যে উন্নয়ন, সেই উন্নয়নটা সম্ভব। আমরা এখন দাঁড়িয়ে আছি মিরপুরের শাহালির মাজার রোডে। এই মাজার রোডের ফুটপাত এভাবেই দখল হয়ে গেছে সারি সারি কাপড়ের দোকানে। কাপড়ের দোকান যেখানে ফুটপাতে এভাবে বসে গেছে, তারপরেই মূল সড়কে বসে গেছে সবজির দোকান। সবজির দোকানের পরে দাঁড়িয়ে আছে রিক্সা, গাড়ি, লেগুনা। এভাবেই একদিকে যেমন পথচারীরা ফুটপাত দিয়ে হাঁটতে পারছে না, অন্যদিকে মূল সড়কে যানবাহনও ঠিকমতো যেতে পারছে না। রাজধানীর ব্যস্ততম এলাকা গুলিস্তান। গুলিস্তানের এই সড়কটিতে যান চলাচল বন্ধ করে বসানো হয়েছে দোকানপাট। এসব কারণে রাজধানী যেন এখন যানজটের নগরী। এক জায়গাতেই দীর্ঘ সময় থমকে থাকে গাড়ির চাকা। প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে। বিগত 3-4 মাস ধরে এই রাস্তায় কন্টিনিউ যাম, তো পুলিশের কথা কেউ শুনে না, আর কিরকম লাগে আমার কাছে। 1 ঘন্টা লেগে গেল এই প্রশ্ন আসতে, সময় প্রায় 1 ঘন্টা ওভার হয়ে গেছে। মানে হাফ কিলোমিটার এখন ক্রস করতে পারি নাই। আতঙ্কে থাকি আমরা, কখন কোথায় জ্যামে পড়বো, কোথাও যেতে পারছি না। ট্রাফিক ম্যানেজমেন্ট নিয়ে সম্মানিত পুলিশ কমিশনার কিন্তু ইতিমধ্যেই যারা স্টেক হোল্ডার রয়েছে তাদের সাথে কথা বলেছে এবং তার ভিত্তিতে কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এবং আমরা অনুরোধ জানাতে চাই যে ডিএমপির পক্ষ থেকেও যে সমস্ত নির্দেশনাগুলো দেওয়া হয়েছে এই সংক্রান্তে, সেটি যেন সকলে সেই নির্দেশনাগুলো প্রতিপালন করে। পাশাপাশি ট্রাফিক আইন যেটি রয়েছে সেই ট্রাফিক আইনটি যেন আমরা সকলে মেনে চলি। এবার আপনাদের নিয়ে যেতে চাই গাজীপুরে। গাজীপুরের সালনা এলাকা, ঢাকা ময়মনসিংহের মহাসড়ক।
আইন অনুযায়ী মহাসড়কের দুই পাশে 10 মিটারের মধ্যে কোনো বাজার, দোকানপাট, স্থাপনা বসানো নিষিদ্ধ। কিন্তু এখানে আইনের তোয়াক্কা না করেই মহাসড়কের উপর বসে গেছে বাজারঘাট। গাজীপুরের চৌরাস্তা এলাকা, এখানেও মহাসড়ক দখল করে বসে গেছে দোকানপাট, যত্রতত্র দাঁড়িয়ে আছে যানবাহন। আমরা এখন অবস্থান করছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। একদিকে যেমন বাসগুলো আসছে, আরেকদিকে রাস্তা এবং ফুটপাত দখল করে বসে গেছে দোকানপাট। দোকান আমরা মাঝে মাঝে করার পরে যখন সমস্যা চলে যায়, কি সমস্যা হয়? মানে গাড়িগুলো যখন চাপ বাড়ে তখন আমরা ছড়ে যাই। এক সাইডে আসছি তো, এক সাইডে বসছি ভাই। এটাতে করি তো ভাই, আমরা আগের থেকে তাই করতেছি। আগের তো করেন, এদিকে তো গাড়ি যানজট লেগে যাচ্ছে ভাই। রাস্তা মনে করেন যে যানজট, যত গাড়ি থাকুক তারপর যানজট লাগবেই বর্তমান। একটি মাত্র বাস সামনে দাঁড়িয়ে আছে, এটির জন্যই পিছনে অনেক লম্বা লাইন লেগে গেছে বাসের এবং রীতিমতো যানজট পড়ে গেছে। হ্যাঁ, আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন? পুরো তো যানজট লাগাইতেছেন পিছনে। বলেন। ঢাকা ময়মনসিংহ হাইওয়েতে যেন কোনো ধরনের ফুটপাতে কোনো ধরনের দোকানপাট বসতে না পারে, এই জন্য আমাদের ট্রাফিক বিভাগ, আমাদের ক্রাইম ডিভিশন, আমরা সকলে একযোগে কাজ করি যেন ফুটপাতে কোনো হকার বসতে না পারে। কেননা ঢাকা ময়মনসিংহ হাইওয়ে দিয়ে ঢাকা থেকে অনেকগুলো জেলা, ঢাকা ময়মনসিংহ, ঢাকা থেকে টাঙ্গাইল বগুড়া বাইপাস হয়ে অনেকগুলো পরিবহন যাতায়াত করে, যেন অনেকগুলো যাত্রী ঢাকা থেকে এই প্রায় 20-25টা জেলায় যেতে পারে এবং 20-25টা জেলা থেকে ঢাকায় আসতে পারে। তো আমরা এই কাজগুলো আমরা অত্যন্ত দক্ষতার সাথে করছি। বর্তমানে পুলিশের ভিতর এমন একটা মানসিকতা কাজ করছে যে জনগণ দেখলেই তারা ভিতর সংযুক্ত হয়ে যায়, যার ফলে বিভিন্ন স্টেক হোল্ডার, অটো রিক্সা থেকে শুরু করে অন্যান্য এরা মনে করে যে এরা খুবই শক্তিশালী, ইউনাইটেড ফোর্স বেশি জনগণের ভিতর। সেই জায়গা থেকে তাদের আইনি সক্ষমতা থাকলেও আইনের যে যথাযথ প্রয়োগ, এটা তাদের মানসিকতার কারণে এবং হয়তো পরিবেশগত কারণে তারা প্রয়োগ করতে পারছে না। ভেঙে পড়া পুলিশের চেইন অফ কমান্ড ফিরিয়ে আনা হয়েছে বলে দাবি পুলিশ সদর দপ্তরের। কিন্তু আদৌ কি পুলিশের সেই চেইন অফ কমান্ড ফিরেছে? রদবদল আর পদোন্নতি দিয়ে পুলিশকে কতটুকু চাঙ্গা করা গেছে, তা সব কিছু জানবো আমরা। নিচ্ছি আরও একটা বিরতি। চর দখলের মতো থানাও দখল হয়ে গিয়েছিল 5 আগস্ট। হামলা, ভাঙচুর, লুটতরাজ, আগুন দেয়া, কি ঘটেনি সেদিন। তারপরেও পুলিশ তাদের কাজে ফিরেছে, সেবা পাচ্ছে জনগণ। 999 এখন পুরো দমে কার্যকর। ব্যতিক্রম শুধু বিমানবন্দরগুলোতে। চেইন অফ কমান্ড ভেঙে পড়লে থানা পুলিশের মতো বিমানবন্দর থেকে এভাবেই পালিয়ে যায় পুলিশের বিশেষায়িত ইউনিট এপিবিএনের সদস্যরা। নিরাপত্তার জন্য তাৎক্ষণিকভাবে বিমান বাহিনীর সদস্যদের মোতায়েন করে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ। ধীরে ধীরে কর্মস্থলে ফিরতে থাকে পুলিশ সদস্যরা। পুলিশ সদর দপ্তর ও ডিএমপি কার্যালয় সহ বিভিন্ন কর্মস্থলে থাকে পুলিশ। সেনাবাহিনী ও ছাত্রদের সহায়তায় পুলিশ থানার কার্যক্রমও শুরু করতে থাকে। কিন্তু বিপত্তি ঘটে বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের বেলায়। এপিবিএন সদস্যদের বিমানবন্দরের ভেতরে দায়িত্ব পালন করতে বাধা দেয় সিভিল এভিয়েশন। কেন এপিবিএন সদস্যদের আগের মতো দায়িত্ব পালন করতে দেয়া হচ্ছে না জানতে আমরা হাজির হই বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের কার্যালয়ে। পরপর 2 দিন গিয়ে চেষ্টা করলেও কর্তৃপক্ষের কোনো কর্মকর্তা বক্তব্য দিতে রাজি হননি। এবার যাওয়া যাক এপিবিএন কার্যালয়ে।
আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হলেন না কেউ, তবে দিলেন বেশ কিছু তথ্য উপাত্ত। গত 10 বছরে গোপন সংবাদের ভিত্তিতে 1000 কেজি স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর আর্ম পুলিশ, যার বাজার মূল্য 600 কোটি টাকা। আর পাওয়া গেল একটি ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে বিমানবন্দরের অ্যাপ্রন এরিয়ায় থাকা এপিবিএনের অফিসে নিরাপত্তা বাহিনীর অন্য সদস্যরা অবস্থান নিয়েছে। এই ঘটনায় বিমানবন্দর থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়। জিডির তদন্তের বিষয়ে জানতে আমরা হাজির বিমানবন্দর থানায়। থানার তদন্ত কর্মকর্তা আনুষ্ঠানিক বক্তব্য দিতে রাজি হলেন না। দুইটা বাহিনীর সাথে দুইটা বাহিনীর সমন্বয়ের অভাবের কারণে সেটা হয়েছে। এটা আসলে খুব সিনিয়র লেভেলে এটা আলোচনা চলতেছে। বিমানবন্দর থানায় এসে জানা গেল আরেকটি নতুন তথ্য। বাদী কিংবা সাক্ষ্য দিতে হবে এমন ঝামেলা এড়াতে মানব পাচার চক্রের সদস্যদের আটক করেও ছেড়ে দেয় সিভিল অ্যাভিয়েশনের নিরাপত্তা কর্মীরা। সেই ফুটেজও উদ্ধার করেছে টিম 360 ডিগ্রি। এবার বেশ কিছু নথি ঘেটে দেখা যায় 5 আগস্টের পরে নয়, ইন এইড টু সিভিল পাওয়ারের অধীনে 2016 সাল থেকে বিমানবন্দরে দায়িত্ব পালন করছে বিমান বাহিনীর সদস্যরা। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সিভিল অ্যাভিয়েশনে চিঠি দিয়ে জানায়, সরকারি চাকরিরত কোনো ডিসিপ্লিন ফোর্সের সদস্যগণকে আইনসম্মতভাবে বছরের পর বছর সংযুক্তি ভিত্তিতে রাখা সম্ভব নয়। এছাড়া অর্থ মন্ত্রণালয় তাদের মেয়াদ বাড়ানোর বৈধতা নিয়েও প্রশ্ন তোলে। এসব বিষয়ে জানতে আমরা আবারও হাজির হই সিভিল অ্যাভিয়েশনের কার্যালয়ে। এবারও বেবিচকের কোনো কর্মকর্তা কথা বলতে রাজি হননি। গত 1 মাসে আমরা অসংখ্য পুলিশ সদস্যদের সাথে কথা বলেছি। তারা কেউ আনুষ্ঠানিকভাবে কথা বলতে রাজি না হলেও জানিয়েছেন বেশ কিছু ক্ষোভের কথা। থানায় হামলা এবং পুলিশের বিরুদ্ধে মামলার ভয় কাটছে না, সহকর্মীদের মৃত্যুর দৃশ্য ভুলতে পারছেন না তারা। প্রত্যেকেই এখন মানসিকভাবে বিপর্যস্ত। এসব বিষয়ে কথা বলতে আমরা প্রথমে হাজির হই পুলিশ সদর দপ্তরে। মানসিকভাবে ভেঙে পড়া পুলিশ সদস্যদের জন্য কী ব্যবস্থা নেওয়া হয়েছে? পুলিশের চাকরি করতে গেলে আমরা যেটি মনে করে থাকি যে সাহস এবং মনোবল খুব গুরুত্বপূর্ণ। পুলিশের যে মনোবলটি রয়েছে, যে সাহস এবং মনোবল অটুট রেখে যেন পুলিশ তার পেশাগত দায়িত্ব পালন করতে পারে, সেজন্য কিন্তু আমরা বিভিন্ন কার্যক্রম হাতে। তো এই প্রত্যেকটি জায়গায় কিন্তু বা রোল করা হয়ে থাকে। সেই রোল কলেও কিন্তু বিভিন্ন ধরনের নির্দেশনা বা মোটিভেশনাল বিভিন্ন ধরনের কথাবার্তা বা আইনানুগ দায়িত্ব কীভাবে পালন করতে হবে সেটি বিষয়ে কিন্তু কথা বলা হয়ে থাকে। অর্থাৎ সার্বিকভাবে আমাদের মাঠ পর্যায়ে যারা ঊর্ধ্বতন কর্মকর্তা রয়েছেন, তাদের জুরিসডিকশনে যে সমস্ত পুলিশ সদস্যরা রয়েছেন, তারা প্রতিনিয়তই তাদের সাথে কথা বলছেন এবং তাদের সাথে কথা বলে প্রয়োজনীয় যে দিক নির্দেশনা রয়েছে, অর্থাৎ সাহস এবং মনোবলকে অটুট রেখে কিভাবে পেশাগত দায়িত্ব পালন করতে হবে সে ব্যাপারে কিন্তু তারা প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করছে। আমরা কথা বলি জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের মনোরোগ বিশেষজ্ঞ ডাক্তার মেঘলা সরকারের সাথেও। এই যে তাদের মানসিক চাপ কিছুটা কিন্তু মানে মেন্টাল হেলথ কাউন্সিলিং এখানে একটা খুব ভালো রোল প্লে করতে পারে। স্পেসিফিক আমি বলবো যে স্মল গ্রুপ বা লার্জ গ্রুপে তাদের যদি কিছু আসলে মানে একটু হলো মানে কাউন্সিলিংয়ের কোনো রকমের কোনো এক ধরনের ওভারঅল একটা যদি করা যেতে পারে তাহলে সেটা খুব ভালো। হায়ার অথরিটির সাথে তাদের কনস্ট্যান্টলি আসলে এক ধরনের কথা বলার প্রয়োজন। অ্যাকচুয়ালি আসলে কিছুটা আইস ব্রেক, এই আইস ব্রেক তাদের মধ্যে এক ধরনের নিরাপত্তা
নিরাপত্তার ফিলিংটা তৈরি করবে। এই চাপ নেওয়ার ক্ষমতা কিন্তু সবার একরকম না, অনেকের যদি একটু আগে থেকে ভালনারেবিলিটি থেকে থাকে সেটা কিন্তু ডেফিনেটলি তাদের মধ্যে অনেক বেশি হলো মানসিক প্রতিক্রিয়া তৈরি করবে এবং এটা অনেক ক্ষেত্রে তারা সামাল না দিতেও পারে। তো যদি আসলে এটা পসিবল হয় যে ইন্ডিভিজুয়াল কোনো লেভেলে এদেরকে যদি একটু আমরা আইডেন্টিফাই করতে পারি কিছু কিছু বিষয় দেখে, সেই আইডেন্টিফাই করার মধ্যে ইন্ডিভিজুয়ালি তাদেরকে কিছু পুলিশদের কিন্তু আলাদা করে হেল্প করাটা মানে প্রয়োজন। কাউন্সেলিং কিন্তু একটা মানে সায়েন্টিফিক টার্ম এবং এটার এক্সপার্টাইজ থাকা প্রয়োজন। অর্থাৎ হলো কাউন্সেলিং সেই করতে পারবে যার এই টোটাল হলো মেন্টাল হেলথ তার স্কিমা সম্পর্কে তার হলো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। পুলিশের সদস্যরা আরও বেশ কিছু সমস্যার কথাও তুলে ধরেছে টিম 360 ডিগ্রির কাছে। লুট হয়ে যাওয়া অস্ত্র উদ্ধার না হয়, অস্ত্র সংকট, গাড়ির সংকট, থানার সবাই নতুন থাকায় এলাকার ম্যাপ সম্পর্কে ধারণা না থাকা, সোর্সের অভাব, ঝুঁকিপূর্ণ এলাকায় অভিযানে না যাওয়ার পরামর্শ, মামলার তদন্ত না করার অভিজ্ঞতা নেই অনেক পুলিশ সদস্যদের, যারা এখন ডিএমপি সহ দেশের গুরুত্বপূর্ণ থানাগুলোতে দায়িত্ব পালন করছেন। তারা যেটা ক্লেম করে যে তারাও অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে, তাদের মার্ডার হচ্ছে, তাদের সেই হত্যাকাণ্ডগুলি প্রপারলি ইনভেস্টিগেশন হচ্ছে না, সেইগুলিরও অনেকগুলি কারণ আছে। রাষ্ট্র এবং পুলিশ বাহিনী এটাকে কি করতে হবে যে গুরুত্বপূর্ণ জায়গা থেকে এটা উদ্যোগ গ্রহণ করতে হবে। বাহিনী নিয়ে আমি খুব চিন্তিত এবং শঙ্কিত, যেটা দীর্ঘদিন ধরে চলছে যে পুলিশকে একটা প্যারা মিলিটারি বাহিনী হিসাবে যদি এটা জনগণের কাছে উপস্থাপন করার একটা প্রক্রিয়া অন্যান্য বাহিনীর পক্ষ থেকে চলছে দীর্ঘদিন ধরে, এবং সেটাই যথাযথ প্রয়োগ এখন হতে যাচ্ছে। কিন্তু এই পুলিশিং যদি হয় তাহলে রাষ্ট্রের উপর পুলিশের যে আস্থা এবং জনগণের উপর পুলিশের যে আস্থা এটা অনেক কমে যাবে। পুলিশের পুলিশিং ছাড়া সড়কে বলেন আর নগরে বলেন আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে আনা একদমই সম্ভব না। তাই পুলিশি ব্যবস্থাকে ঢেলে সাজাতে গঠন করা হয়েছে পুলিশ সংস্কার কমিশন। কেমন পুলিশ চায় শীর্ষক জরিপে উঠে এসেছে বেশ কিছু পরামর্শ। তার মধ্যে অন্যতম, রাজনীতির এই বলয় থেকে বের করতে হবে পুলিশকে, আর কোনো সরকার যেন পুলিশকে লাঠিয়াল বাহিনীতে পরিণত করতে না পারে। তাহলেই পুলিশ তার নিজের কাজটা ভালোভাবে করতে পারবে, সাধারণ মানুষ থাকবে নিরাপদে। সুপ্রিয় দর্শক, আপনাদের কাছে সুনির্দিষ্ট কোনো তথ্য থাকলে আমাদের জানাতে পারেন পর্দায় দেখানো মাধ্যমগুলোতে। আজ তাহলে এ পর্যন্তই। তবে কথা কিন্তু একটাই, ভালো থাকবেন, ভালো রাখবেন।